হুম, আছে। কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের আরেকটি ক্লাসে আমরা চলে আসলাম। আমরা ক্লাসে দ্রুত জয়েন হয়ে যাই, আমরা আমাদের পড়া শুরু করে দিব। যেহেতু প্রবলেম হয়, আবার প্রবলেম হয়েছিল, এবার আশা করা যায় আমরা ক্লাসটা ঠিক মতো করতে পারবো। কোন আরেকটা হুম, এটা একসাথে হাফ হাফ করে দিয়ে দেন। কমেন্টসটা ওপেন ইন নিউটা দিয়ে দেন। কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই খুব দ্রুত ক্লাসটাতে জয়েন হয়ে যাও। আমরা যেহেতু ক্লাসের শুরুতে যেন কোনো সমস্যা না হয় সেজন্যই আগে আসা, এবং আশা করি আমরা আর কোনো প্রবলেম ফেস করব না। ওকে, ঠিক আছে। সবাই দ্রুত ক্লাসটাতে জয়েন হয়ে গেলে আমরা আমাদের পড়াটা আজকের জন্য শুরু করে দিতে পারি। কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আবারও ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছো। ওকে, সবাই দ্রুত ক্লাসে চলে আসো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, ঠিক আছে। ভাইয়ার প্রথম ক্লাস করব আইসিইউ 2 তে, তাই? তাই, আচ্ছা। তুমি নতুন অনেকেই ভর্তি হয়েছো দেখলাম, যারা নতুন ভর্তি হয়েছো তাদের সাথে আমার ফার্স্ট ক্লাস এটা। আজকে আমরা বিলাসী নিয়ে পড়বো। বাংলা প্রথম পত্র তোমরা যেভাবে পড়ো জানো, ভাইয়ার পড়ানোর ধরন একদম ডিফারেন্ট। আমরা একদম স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে পড়ি, আমাদের অ্যাডমিশনের জন্য যেটা লাগবে আমরা সেটাই পড়ি। আজকেও আমাদের এই বিলাসী গল্পটা আমরা কি ঠিক সেভাবেই পড়বো। ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো অনেকেই যুক্ত হয়ে গেছে, আমরা পড়ায় ঢুকে যাই। বিলাসী, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে কবি পরিচিতি অ্যাডমিশনের একটা অবিচ্ছেদ্য অংশ। কবি পরিচিতি অ্যাডমিশনের একটা অবিচ্ছেদ্য অংশ, এবং এই অবিচ্ছেদ্য অংশটাকে নিয়ে আমাদের বাদ দেওয়ার কোনো, এই অবিচ্ছেদ্য অংশটাকে কি আমাদের বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই অবিচ্ছেদ্য অংশটাতে আবার তোমাকে নরমালি আবুল ফজল যতটা না গুরুত্ব দিয়ে পড়তে হবে, আবু জাফর ওবায়দুল্লাহকে যতটা না গুরুত্ব দিয়ে পড়তে হবে, তার চেয়ে তিনটা, কয়টা, তিনটা। এক হচ্ছে নজরুল সাহিত্য, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার কি বলো দেখি, শরৎচন্দ্র এবং রবীন্দ্র সাহিত্য, এবং জসিমউদ্দিন। এই যে চারজন মানুষ আছে, এই চারজন মানুষকে অ্যাডমিশনে গুরুত্ব অনেক বেশি দিতে হবে, কেননা তাদের থেকে প্রশ্ন অনেক অনেক বেশি আসে। তো সেই জায়গা থেকে আমরা আজ পেয়ে যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখন অ্যাডমিশনে তোমাদের একটা বানান নিয়ে খুব বেশি কনফিউজিং হবে। চট্ট আমরা তো উচ্চারণ করলে কি করি, পদ্মায় পড়ি না? বাট বানান কি বলো দেখি। এই যে পয় আকার, এই ছোট্ট একটা বানান। ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়, ভূদেবচন্দ্র কি, ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, যাই তুমি বলো, সেখানে আকার থাকবে। কি থাকবে? আকার, অর্থাৎ পদ্মায় হবে না, এটা বানানের দিক দিয়ে কি হবে, পাধ্যায়। এই ছোট্ট একটা বানান মাথায় রাখবে। কেউ পদ পয়ের পরে যদি আকার না দেখো, তাহলে অপশনটা কি, অপশনটা ভুল। সেটা এই পাধ্যায় বংশের চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, যেই হোক, কি করা যাবে না, কখনোই পয়ের পরে আকার ছাড়া লেখা যাবে না। বংশের টাইটেলে কখনো বানানগত ভুল করা যায় না। ঠিক আছে? ওকে, তাহলে এই ছোট্ট একটা, আমার পথ পড়াবেন না? হ্যাঁ, অবশ্যই আমার পথ হবে তোমাদের ভাইয়া। আজকে 1 এবং 2 এর যারা আছো সবার একসাথে ক্লাস। অবশ্যই তোমাদের আমার পথ হবে, বিদ্রোহী হবে। আজ সেটার বাইরে গিয়ে আমরা কি পড়ছি, আজ আমরা বিলাসিতা পড়ছি, আমার পথ পড়বো, বিদ্রোহী পড়বো। আইসিইউ 2 এর বাচ্চাদেরকে, তোমাদেরকে কি বলো দেখি, যুদ্ধে টিকিয়ে রাখতে হবে তোমাদেরকে। একদম
যে গ্যাপটুকু আছে, তোমরা অনেকেই পরে ভর্তি হয়েছো, বাট ভর্তি পরীক্ষা তোমাদের পরে হবে না বা অন্য কারো কি আগে হবে না, সিম্পল বিষয় নয়। তাহলে সেই জায়গাটা লক্ষ্য করার জন্যই তোমাদেরকে একসাথে তোমাদের বেশি ক্লাস হবে এবং তোমরা খুব দ্রুত ক্যাচ আপ করে নিতে যেন পারো। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। অনেক কথা হলো, আমরা পরবর্তীতে কথা বলবো পড়ার পরে, আলোচনা করব পড়ার পরে। আগে পড়া, তারপরে অন্য কিছু। চলো প্রথমে চলে আসি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার ছদ্মনাম নিয়ে। ছদ্মনাম এই শব্দটা বলিতে বলিতে মুখে ফেনা তুলিয়া ফেললাম, তারপরেও অনেকের মাথায় ছদ্মনাম কি ঢুকে না। সিম্পল হিসাব, ছদ্মনাম তোমরা কি জানো? এবং শরৎচন্দ্রের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। আমাদের বইয়ে যখনই ছদ্মনাম পড়বা, তিনটা নাম একসাথে মাথায় রাখবা। ভানু সিংহ ঠাকুর, কি কি মাথায় রাখো? ভানু সিংহ ঠাকুর, ধূমকেতু, অনিলা দেবী। ভানু সিংহ ঠাকুর, ধূমকেতু, অনিলা দেবী এবং কি ভাইয়া? অনিলা দেবী এবং এবং তারপরে কি? তারপরে হচ্ছে তোমার দ্য লাস্ট ওয়ান, মজলুম আদিব। এই চারটা নাম একদমই মাথা থেকে ভোলা যাবে না। কি কি নাম বলো দেখি? ভানু সিংহ ঠাকুর, ধূমকেতু, তারপরে অনিলা দেবী এবং মজলুম আদিব। ভানু সিংহ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ধূমকেতু কাজী নজরুল ইসলাম, অনিলা দেবী কি? অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং মজলুম আদিব হচ্ছে শামসুর রহমান। ওকে, এখন বলবা ভাইয়া মহিলাদের নাম, এই যেই কমেন্টটাই পাচ্ছিলাম, ভাইয়া তিনি মহিলাদের নাম দিল কেন? ছদ্মনামের অর্থ কি আমাকে বলো? ছদ্মনামের অর্থ হচ্ছে তুমি সাহিত্য রচনা করবা, সাহিত্য রচনায় তুমি তোমার নিজের পরিচয়টা গোপন করবা। এখন তুমি তোমার যতটা ক্রিয়েটিভ হইতে পারো তোমার ছদ্মনাম নিয়ে, তুমি সেটা হতে পারো। এখন শরৎচন্দ্রের মনে হয়েছে যে তার এই নামটা ক্রিয়েটিভ, সে নিজের লিঙ্গই পরিবর্তন করে দিয়েছে তার ছদ্মনামে। তাহলে এই জায়গায় ছদ্মনামটা পুরোটাই একজন লেখক, কবি, ঔপন্যাসিক যেই হোক, তার কি, তার হচ্ছে একদম নিজের সাহিত্যিক মননের উপর নির্ভর করে, তার যেটা ইচ্ছা। তুমি ধরো তোমার নাম রাখলা, কেউ লিখবা আজকালকার বাচ্চা না তোমরা, কেউ লিখবা কি কিউট বয়, কিউট গার্ল, এই টাইপের কথাবার্তা লিখবা। তো তোমরা যারা লেখো জেনজি কিড, এই ধরনের কথাবার্তা, এটা তোমার স্বাধীনতা। সেম ওয়েতে আমাদের কার স্বাধীনতা? আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বাধীনতা ছিল, তিনি চুজ করে। ছদ্মনাম কেউ কাউকে দেয় না, ছদ্মনাম সাহিত্যিক নিজে নিজের জন্য তৈরি করে, তাই না? ওকে, ঠিক আছে। তারপরে চলো আমরা তার জন্মসালে চলে যাই। জন্মসাল খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরে একটু পড়ে নেই। 1876 সালের 15ই সেপ্টেম্বর, 1938 সালের 16ই জানুয়ারি। আটকে যাচ্ছে কি না? এখানে ডিসপ্লেতে প্রবলেম। ঠিক আছে, গুড জব, একজন আবার লিখে ফেলেছো। ওকে, ক্লাস রুটিন দেয়নি তোমাদের? তোমাদের গ্রুপে চেক করো, সি ইউনিটের বাচ্চারা। ওকে, ঠিক আছে, চলো এখন আমরা পরবর্তীতে চলে যাই বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক। আমরা ব্যক্তি জীবন, আমার পরবর্তী যে ক্লাসগুলো আসবে, তোমরা যারা ওয়ানের আছো তারা জানো, কি জানো যে ভাইয়া অন্য কবিদেরকে আমরা সেভাবে গুরুত্ব দিয়ে পড়ি না, তাদের জীবনের চেয়ে তাদের সাহিত্য বড়। বাট যখন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এদের কাছে আসবা, তাদের সাহিত্য যেমন বড়, তাদের ব্যক্তি জীবনও বড়। তো চলো আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ব্যক্তি জীবনে এমন কি করছে আমরা সেটাই দেখব। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক। খুবই একটা বড় কথা, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক কে? এই শব্দটাও যদি বলা হয়, এই প্রশ্নটাতে সবচেয়ে বেশি ভোট যাবে কার জন্য? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য। কি বলো দেখি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশ কয়েকটা টাইটেল আছে, মাথায় রাখো। কি সেটা? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক,
বাংলা সাহিত্যের সর্বকালের সেরা ঔপন্যাসিক এবং বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক। এখানেই শেষ নয়, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কথা শিল্পী। কথা শব্দটা যখন আসবে, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কথা শিল্পী, এই কথাটা যখন আসবে, তিনি কে? ইজ নান আদার দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক, বাংলা সাহিত্যের কি বলো দেখি, সে সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক, বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কথা শিল্পী, বাংলা সাহিত্যে অনির্বাণ কথা শিল্পী, এই সবগুলো হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে কি, তার ব্যক্তি জীবনে একটু দেখে আসি। ছোটবেলা কাটে দারিদ্রে, এগুলোর দরকার নেই, জানা একটাই দরকার, কত বছর বয়সে তিনি সন্ন্যাসী হন, কত বছর বয়সে? 24 বছর বয়সে। এবং আমরা আজকে যখন বিলাসী পড়বো, আমরা ন্যাড়াকেও দেখবো, ন্যাড়াও সন্ন্যাসী হয়েছে। আমরা অপরিচিতা গল্পে পড়ছি যে অনুপম রবীন্দ্রনাথের তৈরি একটা ক্যারেক্টার, বাট বিলাসী গল্পে ন্যাড়াই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি নিজের জীবনের ঘটনাটাকেই ব্যাখ্যা করে এই ছোট গল্পটা তৈরি করেছেন। এবং তোমাদের বইয়ে সবচেয়ে সেরা ছোট গল্প কোনটা যদি বলতে পারো, যেটাতে ট্র্যাজেডি আছে, জীবনের কথা আছে, মেসেজ আছে, এই সব মিলে শ্রেষ্ঠ, বা তোমার বইয়ে তোমাদের সিলেবাসে যে গল্পটাকে, ছোট গল্পটাকে পাবা, সেটাই হচ্ছে বিলাসী। ওকে, ঠিক আছে। তারপরে কি, তারপরে হচ্ছে তোমাদের আরো একটা জায়গা আছে। কি সেই জায়গাটা? সেই জায়গাটা হচ্ছে তোমাদের ওয়ান ব্যাচের রুটিন দেয়নি ভাইয়া। দেখো, তোমাদের যখন 1 থেকে 2 এ কনভার্ট করা হবে, মানে কি, এখন তোমার ব্যাচ যারা সি ইউনিটের আছো, আমি ক্লিয়ার করে দেই, তোমরা এখন প্রত্যেকটা রুটিন তোমরা C2 গ্রুপে পাবা। তোমরা যেহেতু বলেছো আগের তোমাদের কনফিউশন গুলো ক্লিয়ার করবা, অনেকে নতুন করে ক্লাস করতে চাও, তোমাদের কথা শুনেই কিন্তু গ্রুপগুলোকে এক করা। বি ইউনিটে আমরা এখনো মার্চ করি নাই, বি ইউনিট দুটো গ্রুপ আলাদা করে ক্লাস করছে, তোমাদের মার্চ করা তোমাদের চাহিদার জন্যই, তোমরা বলেছো দেখি। তাই এখন থেকে তোমরা ডিওআইসিউ 2.0 গ্রুপের নোটিশ দেখবা, সেটার রুটিনই তোমাদের রুটিন, তোমাদের আর কোনো আলাদা রুটিন হবে না। তোমাদের মেইন গ্রুপ কি? তোমাদের মেইন গ্রুপ 2.0। ক্লিয়ার? ওকে, চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। ওকে, তারপরে কি, তিনি ওই যে সন্ন্যাসী বললাম না ন্যাড়ার কথা, সেই ন্যাড়ার কথায় আমরা ফিরে যাই। অর্থাৎ এই গল্পের ন্যাড়া চরিত্রটা কে? ন্যাড়া চরিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই। এবং কত বছরের বয়সে? 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে তিনি গৃহত্যাগ করেন। তারপরে তিনি কোথায় চাকরির সন্ধানে যান? মিয়ানমার বা বার্মা মুলুকে। শরৎচন্দ্র নিয়মিত সাহিত্য চর্চা শুরু করেন কত সাল? 1916 সাল। একদম বেসিক কথা আমরা এই জায়গাটা শেষ করে দিই, এই জায়গার আমাদের তেমন একটা আর গুরুত্ব নাই। গুরুত্ব আছে এখানে, এই জায়গাটাতে শরৎচন্দ্রের সাহিত্য থেকে অ্যাডমিশনে তুমি যদি একেবারে বিগত 20 বছরের বিভিন্ন ইউনিভার্সিটি চেক করো, তাহলে সংখ্যাটা নেহাতই কম নয় ভাইয়া। 9 থেকে 11, 9 থেকে 11টা প্রশ্ন জাস্ট এইটুক পার্ট থেকে তোমাদের অ্যাডমিশন আসছে। কতটুক পার্ট? এইটুক পার্ট থেকে। না, তোমাদের অ্যাড করা যাবে না। কেন অ্যাড করে দিবা? আজব, তোমাদের কি পড়াই নাই? হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে। তো চলো আমরা যেখানে ছিলাম, এখন পড়ার সময় প্রশ্ন স্ট্র্যাটেজিক্যাল থাকলে কিছু করবা, না হলে তোমাদের কমেন্টে ডিস্ট্রাক্ট হয়, পড়ার ফিলটা চলে যায়। এখন পড়তেছো, অন্য কোনো মনোযোগ নেই, আমরা শরৎচন্দ্রের লাইফে ঢুকে যাব। একদম শুরু থেকে চিন্তা করো, শরৎচন্দ্র, অনিলা দেবী, আমরা 1876, 1938 সাল, 1938 সালে 16ই জানুয়ারি, ডেট গুলো মাথায় একটু ঘুরাইলাম। তারপরে তার একেবারে ডিরেক্ট ব্যক্তি জীবনে চলে গেলাম, জানলাম তাকে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কথা শিল্পী, শ্রেষ্ঠ কথা সাহিত্যিক, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক,
তিনি। এবং আমাদের বইয়ের অন্যতম সেরা ছোট গল্প যদি বলতে হয় আমরা কোনটাকে বলবো? বিলাসী। বিলাসী গল্পের ক্যারেক্টারটা হচ্ছে ন্যাড়া, এবং এই ন্যাড়াই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই। তার বাইরে আমাকে তাদের ওই উপন্যাস পড়তে হবে, এবং এই উপন্যাস থেকে আমরা এই যে কালার লাল নীল দীপাবলি দেখতেছো, কি বলো দেখি? লাল নীল দীপাবলি বলতেছে, এই জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তোমাদেরকে আমি আমার ছন্দের ক্ষমতা দেখিয়ে দিয়েছি, তাই না? তোমাদেরকে কি রবীন্দ্রনাথ ঠাকুরের এতগুলো 48টা বানিয়ে দিয়েছি, বাট মাথায় রাখবা ভাইয়া, ছন্দ ছন্দ সব সময় তোমার জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি মনে থাকবে। অ্যাডমিশনে তুমি জিকে পড়তে যাবা, 10 জন ভাইয়া 10 ধরনের ছন্দ দিবে, আমি বাংলায় 10টা সাহিত্যের 10টা দিব, তুমি 48টা বানানো তোমার জন্য কঠিন, সেই জন্য আমি তোমাকে বানিয়ে দিয়েছি। বাট এখান থেকে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মাত্র 12টা। আমার এগুলো ছন্দের সব লিস্টই আছে, মাত্র 12টা কি উপন্যাসের নাম তোমার মনে রাখা কিন্তু ভাইয়া একদমই কঠিন না। তোমাদের প্রত্যেকটা ক্লাসে টাস্ক থাকবে, তুমি সাহিত্যগুলো নিয়ে নিজের একটা ছন্দ বানাও। কারণ তুমি যখন নিজে একটা ছন্দ বানাইতে যাবা, আমি বারবার বলি, কোনো কাজ যখন তুমি নিজে করতে চাবা আর অন্যের বানানো কাজের মাঝে হিউজ ডিফারেন্স। আমি যখন একটা ছন্দ বানাবো, আমার মুখ দিয়ে বৈকুণ্ঠের উইল লাইনটাকে একবার আগে বসাবো, একবার পিছে বসাবো, একবার এখানে বসাবো, ওখানে একবার মেজো দিদি আগে বসাবো, একবার বড় দিদি পরে বসাবো, এভাবে একটা শব্দ বারবার পড়বা। এই ছন্দটা বানাইতে বানাইতেই তোমার বেসিক নাম সব মুখস্থ হয়ে যাবে, তোমাকে তখন আর আলাদা করে ছন্দ দিয়ে মনে রাখতে হবে না। তাই সাহিত্য, এটা এখানে কোনো টেকনিক নাই, কিচ্ছু নাই, এটা সায়েন্স না। এটা সাহিত্য মানেই হচ্ছে ভাইয়া ঠাড়া মুখস্থ মাথায় ঢুকায় রাখতে হবে। এবং আমাদের অ্যাডমিশন, আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমে মুখস্থ বিদ্যা রাখা ফরজ থাকবেই। সাহিত্যে আর কিচ্ছু করতে পারবে না, কেউ তোমাকে কোনো যুক্তি দেখাইতে পারবে না। তোমাকে উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, নাটক মুখস্থ রাখতেই হবে। তারপরে আমরা একটু, তোমরা যখন লেকচার শিট পড়বা সেজন্য আমরা একবার পড়ে ফেলি কি কি। বৈকুণ্ঠের উইল শ্রীকান্ত, পল্লী সমাজ চরিত্রহীন দেবদাস, বড় দিদি মেজ দিদি, দেনা পাওনা পথের দাবি, গৃহদাহ রামের সুমতি। আর এইদিকে ছোট গল্পে মন্দির, মহেশ, পরেশ এবং অতিথি। এই নামগুলো আমরা একটু ভালোভাবে মাথায় রাখবো। ওকে, বাকিটা তোমাদের কাজ। ছন্দ বানাও নিজের মতো, গ্রুপে পোস্ট করবা, আমাকে মেনশন দিবা, আমি দেখবো কতটা সুন্দর হয়েছে। এই প্র্যাকটিসের মধ্যে থাকলেই হয়ে যাবে। বাংলা সাহিত্য প্রত্যেকটা তোমাদের কয়টা আছে টপিক বলো দেখি? 7 7 14, উপন্যাস নাটক মিলে 16টা। 16টা থেকে সব যদি কাউন্ট করো, মিনিমাম, আবারও বলছি, মিনিমাম তোমাকে 200+ সাহিত্যের নাম মনে রাখতে হবে, লেখক সহ। তাহলে ভাবছো এখানে তোমাকে একটু সময় দিতে হবে। ওকে, ঠিক আছে। ওকে, এই জন্য আমি কমেন্ট করি না ভাই রে ভাই, এদের আর কি বলবো। কমেন্টে যা ইচ্ছা করো রে বাপ, আমার কাজ পড়ানোর, আমি পড়ে যাব। এবং শরৎচন্দ্রকে কেন এত গুরুত্ব দেই? এই দেখো একটা ছোট্ট লাইন, কুন্তলিন পুরস্কার, এই একটা লাইন দিয়ে ভাইয়া কি বছরে তিনটা তিনটা অ্যাডমিশনের কোশ্চেন করে ফেলছে একটা লাইন দিয়ে। কি বলো দেখি? একটা লাইন দিয়ে তিনটা প্রশ্ন করবে। ছন্দ বানাবা কিভাবে? আচ্ছা আমি আরেকবার বলে দিই। ওকে, যারা বলো ভাইয়া যে ছন্দ বানাইতে বলেন, আমরা বানাবো কিভাবে? দেখো, ছন্দ মানেই হচ্ছে সেখানে একটা গল্প রাখবা। কবিতার মতন বানাইতে গেলে মনে থাকবে না। যেমন আমার কি, তোমার উপন্যাসের ছন্দটা মনে রাখো, সেখানে কি শেষের কবিতা উপন্যাসের 4 অধ্যায়ে কি করছে, তোমার তারা হচ্ছে বনমালীর কি পলাতক রাজর্ষিকে চোখে ফাঁকি দিয়ে চলে যায় এবং নৌকা ডুবি হয়, তাই না? সিম্পল একটা গল্প, সেম ছন্দে সবগুলো নাম মিলায় অন্য শব্দ অ্যাড করে একটা ছোট্ট গল্প বানাবা। সেই গল্পটা খুবই ক্যাজুয়াল হবে। গল্পটা যদি মনে রাখতে পারো, প্রত্যেকটা নাম তোমার মনে হয়ে যাবে। ওকে, ঠিক আছে। ছন্দ মানে কি বলো দেখি?
গল্প। ওকে, ঠিক আছে, ছন্দ মানেই সেখানে ছোট্ট করে একটা গল্প রাখবে। এবার অ্যাডমিশনে চলো, কি বলো দেখি, শরৎচন্দ্রের কোন নাম কুন্তলীন পুরস্কার, কি বলো দেখি, শরৎচন্দ্রের মন্দির নামে একটি গল্প কুন্তলীন পুরস্কার পান। ওকে, ঠিক আছে, তাহলে এটা নোট করে ফেলো। কি বলো দেখি, নোট করে ফেলো, কাব্যগ্রন্থের মতো সবগুলো বেদির নাম আছে, হ্যাঁ আছে তো, আমরা সেই জন্যই ওটাকে গল্প আকারে সাজাই, খুব সুন্দর করে ফেলেছি। ওকে ওকে, তাহলে চলো, শরৎচন্দ্রের মন্দির নামের গল্প কি, শরৎচন্দ্রের মন্দির নামের গল্প হচ্ছে কুন্তলীন পুরস্কার। ওকে, ঠিক আছে, তারপরে চলো আমরা আর কি, তার জগত্তারিণী স্বর্ণপদক, এগুলো আমাদের পড়ার দরকার নেই, অতটা অ্যাডমিশনে আসে না। এবারে একটু মাথাটা ঠান্ডা করো, আমার মনে হচ্ছে ওয়ানের বাচ্চাগুলো খুব খচ্চর হয়ে গেছে, ক্লাসে চাপ কম পড়ে গেছে, পড়াশোনা বাদ দিয়ে এরা প্রচুর খচ্চর আমি করতেছে, তাই না? সেই তুলনায় আমি বলবো কি, হুম, আর সেই তুলনায় আমি সি ইউনিটের বাচ্চাদেরকে খুব ভদ্র বলবো একদম। ওয়ানের বি ইউনিটের বাচ্চা যেগুলো আছে প্রচুর খচ্চর, সংখ্যা বেশি তো, সেই জন্য খচ্চরামিটা একটু বেশি লাগে, খচ্চরামি কম করো, মাথা ঠান্ডা করো। আজকে বিলাসী অনেক লেন্দি ক্লাস হবে, অনেক লেন্দি ক্লাস হওয়ার কারণ আছে, বিলাসী গল্পটা অনেক বড়, এমসিকিউ এর জায়গা অনেক আছে, কামাস কাটকা পড়তে হবে, এডেন পড়তে হবে, তোমার কি একবারে ইতিহাসেও যাইতে হবে, আবার এমসিকিউ রিলেটেড আলোচনাও করতে হবে, তো মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। এরকম খচ্চরামি করে কমেন্ট করলে অনেকটা তোমাদের টেনশন, কি বলে তোমাদের এটা, মনোযোগ চলে যাবে। ওকে, এখন শান্ত হও, আমরা পরবর্তী পার্টে যাই। পরবর্তী পার্টে আসলে আমরা শরৎচন্দ্রের কি পাবো, শরৎচন্দ্রের তার গল্প এবং সাহিত্য নিয়ে আলাদা করে আমরা একটু পড়া পাবো। সেটা কি, সেটা হচ্ছে শরৎচন্দ্রের প্রথম রচনার নাম মন্দির গল্প। তো মাথায় রাখো, শরৎচন্দ্র কুন্তলীন পুরস্কার পান কিসের জন্য, মন্দির গল্পের জন্য, অর্থাৎ তার লেখা প্রথম যে গল্পটা ছিল জীবনের, সেটার জন্যই তিনি পুরস্কার পেয়ে বসেন। তিনি এতটা ন্যাচারাল সাহিত্যিক, এমনি কি আর বলা হয়, দেখো জীবনে যে প্রথম রচনাটা লিখছে কুন্তলীন, সেটা দিয়েই তিনি কি দেখো মন্দির যেটা লেখেন সেটা দিয়ে তিনি কুন্তলীন পুরস্কার পেয়ে যান, তাই না? ওকে, তারপরে দেখো শরৎচন্দ্রের প্রথম উপন্যাসের নাম হচ্ছে বড় দিদি, শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাসের নাম হচ্ছে শ্রীকান্ত। কখনো শ্রীকান্ত শব্দটা একাই উচ্চারণ করবা না, যখনই বলবা শ্রীকান্ত সাথে বলবা চারখণ্ড, শ্রীকান্ত চারখণ্ড, শ্রীকান্ত চারখণ্ড, এটা অ্যাডমিশনে আসা কোশ্চেন। শ্রীকান্তটা কয় খণ্ডে বিভক্ত, চারটা খণ্ডে বিভক্ত। তারপরে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্রকে, এই শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ চরিত্রটাকে, বলো দেখি, শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ চরিত্রটাকে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র বলা হয়। শরৎচন্দ্রের মৃত্যুর পরে একটা উপন্যাস প্রকাশিত হয়েছে, সেটার নাম কি, শুভদা, এবং শেষের পরিচয় উপন্যাসটি তিনি শেষ করে যেতে পারেননি, অর্থাৎ তিনি পরিপূর্ণ করে যেতে পারেননি। তাহলে আবার শুরু থেকে আমরা ভাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম লেখেন মন্দির, ওটার জন্য পান কুন্তলীন পুরস্কার। প্রথম উপন্যাস কি ছিল, প্রথম উপন্যাস ছিল তার বড় দিদি, তার শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্ত চারখণ্ড, শ্রীকান্ত চারখণ্ড মনে হয়ে গেল। তারপরে কি, তারপরে হচ্ছে শ্রীকান্ত উপন্যাসে আবার একটা ক্যারেক্টার আছে, নাম কি, ইন্দ্রনাথ, একটা ক্যারেক্টার আছে নাম হচ্ছে ইন্দ্রনাথ, সেই ইন্দ্রনাথ ক্যারেক্টারকে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র বলা হয়। মৃত্যুর পরে একটা উপন্যাস পাবলিশ হয় শুভদা, এবং একটা উপন্যাস তিনি শেষ না করেই মারা যান, নাম কি, শেষের পরিচয়। ক্লিয়ার ভাইয়ারা? ওকে, তাহলে এই পর্যন্ত আমরা শরৎচন্দ্রের জীবনের বেসিক সব তথ্য আমরা পেয়ে গিয়েছি। এখন শরৎচন্দ্রের জীবন সম্পর্কে আমরা একটু দেখি, খুবই সহজ, বুঝছো? শরৎচন্দ্রের যে কথাটা বললাম, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কথা সাহিত্যিক, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কথা শিল্পী, একই জিনিস, কথা দিয়ে যিনি সবকিছুকে ঘুরিয়ে দিতে পারেন, যার কথার গঠন তাকে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক এবং সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক বানিয়ে দিয়েছে, সেটা মনে রাখতে হবে। এবং ট্রিপল স্টার হচ্ছে শরৎচন্দ্রের একটা বই, একটা মাত্র উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়, যেখানে তৎকালীন
শাসকদের বিরুদ্ধে একদম তীব্র ভাষায় সমালোচনা ছিল। সেটা কি? সেটা হচ্ছে পথের দাবি। সেটা হচ্ছে পথের দাবি। এবং শরৎচন্দ্রের যতগুলো পড়ো, মোস্ট অফ দেম আর ট্র্যাজেডি। যেখানে রবীন্দ্রনাথ সুখের কথা লিখতো, অনুপমের ভালোবাসার কথা লিখতো, একটা বড়লোক ঘরের ছেলের কথা বলতো, কিন্তু সমাজের নিচু তলার মানুষদেরকে নিয়ে শরৎচন্দ্রের আনাগোনা খুব, সরি, রবীন্দ্রনাথের আনাগোনা খুব কম ছিল। তার একদম বিপরীত হচ্ছে শরৎচন্দ্র। তিনি জীবনে কষ্ট দেখেছেন, কষ্ট দেখে বড় হয়েছেন বলেই তিনি কষ্টার্জিত মানুষদেরকে নিয়ে কথা বলতে পারেন। যেখানে রবীন্দ্রনাথ জীবনে কষ্ট দেখেননি, তাই তিনি সমাজের অধিকাংশ মানুষের কি স্পিরিট হতে পারেননি, তাদের কাছে পরিচিত হতে পারেননি যতটা শরৎচন্দ্র পেরেছে। তাহলে শরৎচন্দ্রের মূল থিমই হচ্ছে ট্র্যাজেডি প্লাস সমাজের নিচু তলার মানুষ বা নিচু স্তরের মানুষদেরকে নিয়ে কি লেখা গল্পই ছিল তার। ওকে, ঠিক আছে। শরৎচন্দ্র গ্রেটার দেন, ইয়েস, আমার মতে তো শরৎচন্দ্র গ্রেটার দেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের এক একজনের এক একটা মতামত থাকতে পারে, বাট অবশ্যই সাহিত্যিক গুণ যদি বলো, তবে আমি শরৎচন্দ্রকে রবীন্দ্রনাথের উপরেই রাখবো। ওকে, বাট একটা কারণে আমি শরৎচন্দ্রকে রবীন্দ্রনাথের উপরে রাখতে পারবো না, সেটা হচ্ছে শরৎচন্দ্র কাব্যগ্রন্থে আমার মনে হয় তিনি আরেকটু চেষ্টা করলে পারতেন। বাট কাব্যগ্রন্থ যদি স্পেসিফিক ধরো, ওভারঅল ধরলে শরৎচন্দ্র, বাট স্পেসিফিক যদি কাব্যগ্রন্থ ধরো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ওয়ে অ্যাহেড এভরিওয়ান। কাব্যগ্রন্থের জন্য এমনি এমনি তিনি নোবেল পাননি, তার কাব্যগ্রন্থের স্ট্রাকচার আসলেই সুন্দর। রবীন্দ্রনাথ তিনি কি একদম ভারতীয় বলে, বাংলাকে হেয় করছে বলে তার সাথে সাহিত্যিকের রিলেশন নাই। তিনি একজন সাহিত্যিক ছিলেন, এবং ওটা নিয়ে আমাদের অনেক কিছু উল্টা পাল্টা জানানো হয়, যেগুলো আমাদের জানার দরকার নেই। ওকে, ঠিক আছে। সি ইউনিটকে ভালোবাসি, তোমাদের ভালোবাসি না, কে বলছে? হ্যাঁ, পথের দাবি ভাইয়া উপন্যাস, পথের দাবি উপন্যাসটা বাজেয়াপ্ত করা হয়। ওকে, এরা তো যুদ্ধ লাগায় দিছে। ওকে, চলো আমরা এখন পরবর্তী অংশে চলে যাই। সেটা কি? বিলাসী। আমরা প্রত্যেকটা থিম ধরি বিলাসী গল্প পড়ার আগে। কাটাছেড়ার জন্য রেডি? বিলাসী গল্পের আশপাশে যত আছে, আমি জাস্ট বলতেছি, অ্যাডমিশনের প্রশ্নটা যখন পাবা তখন আমার কথা মনে পড়বে। পুরো অ্যাডমিশনে এমন একটা বিশ্ববিদ্যালয়ের এমন একটা প্রশ্নপত্র পাবা না যেখানে আমি তোমাদের যে প্রত্যেকটা গল্প উপন্যাসের আগে একটা উৎস বা ব্যবচ্ছেদ অংশ পড়াই, বিলাসী গল্পের ব্যবচ্ছেদ, এই পাঠ থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রতি বছর একটা হলেও প্রশ্ন কমন পাবা। সেই জন্য এই জায়গায় গুরুত্বটা সবচেয়ে বেশি দিবা। যেমন বিলাসী গল্প বাংলা সাহিত্যের অন্যতম সার্থক ছোট গল্প। তাহলে প্রশ্ন যদি আসে বাংলা সাহিত্যের অন্যতম একটা সার্থক ছোট গল্পের নাম বলো, অপশনে অনুপম আছে, বিলাসী আছে, কোনটা অ্যান্সার করবা? মানে অপরিচিতাও আছে, বিলাসী আছে, উত্তর অবশ্যই বিলাসী হবে। তারপরে কি? বিলাসী কার জবানিতে লেখা? উত্তম পুরুষের জবানিতে লেখা। উত্তম পুরুষ শব্দ আসছে, তার মানে আমাদেরকে একটা জায়গায় চলে যেতে হবে। আজকে তোমাদেরকে কিসের জন্য লাস্ট বারের মতন এই উত্তম পুরুষের ঝামেলা থেকে আমি মুক্ত করতে চাই, ঠিক আছে? এই উত্তম পুরুষের আর আমি ব্যাখ্যা দিব না এর পরে কোনো ক্লাসে। একটা টপিক যখন জানবা একবারে জানবা। ওকে, তাহলে এটা সাদা কেন, এত ধবধবে সাদা? ব্যাকগ্রাউন্ডটা কালো ছিল না? আচ্ছা হোক, সাদার মধ্যে রক্তের লাল দিয়ে লিখি। কি বলো দেখি? উত্তম পুরুষের জবানি, ঠিক আছে? উত্তম পুরুষ। উত্তম পুরুষ কারা ভাইয়া? বলো দেখি, উত্তম পুরুষ কারা? উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা, তাই না? অর্থাৎ নিজেকে যখন আমি ভাষায় যখন কি বলা হয়, কথা বলা হয়, ঠিক আছে? আবার দেখো, আমরা যদি অনুপম শব্দটা বলি, ঠিক আছে, আমরা যখন বললাম অনুপম একটা শব্দ, তাহলে অনুপম কি উত্তম পুরুষ? অনুপম শব্দটা কি উত্তম পুরুষ? না, অনুপম শব্দটা উত্তম পুরুষ আটকে গেছি, তাই না? আচ্ছা, আটকানোটা আবার সোজা হয়ে থামো। ঠিক করতেছি ভাইয়া, একটু ওয়েট করো।
এই কালকে মানব কল্যাণ পড়ছে না? কালকে না, ওয়ানের বাচ্চাগুলো, তোমাদেরকে হচ্ছে মানব কল্যাণ পড়াইছি না? মানব কল্যাণে উত্তম দিয়ে একটা লাইন আছে, লাইনটা মনে আছে? তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন, কার লেখা এটা? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, মনে রাখবে কিন্তু। ওকে, ঠিক আছে। হুম, ওকে। তাহলে অনুপম কিন্তু কি পুরুষ নয়, উত্তম পুরুষ নয়, অনুপম শব্দটা একটা নাম পুরুষ। তাহলে ভাইয়া আপনি যে এখানে যে বলা হয় অনুপম উত্তম পুরুষ বা অনুপমের জবানিতে লেখা গল্প, এই জিনিসটা তো গ্রামাটিক্যালি আসলে ঠিক না। ব্যাকরণে আমাদেরকে পড়াইলো উত্তম পুরুষ মানে আমি, আমরা, মধ্যম পুরুষ মানে তুমি তোমরা, নাম পুরুষ মানে নাম। আপনি আরেকটা জিনিস আনছেন, এবারে ক্লিয়ার করি দেখো। তুমি যখন অপরিচিতা গল্পে পড়তেছো, ঠিক আছে, অপরিচিতা গল্পটাতে পড়তেছো, তখন গল্পের একটা লাইন বলি, আমার জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়। এখানে যে কনভারসেশন হচ্ছে, এখানে যে পুরুষে কথা বলা হচ্ছে, সেটা কি আমার ন্যারেশনে না? এখানে কি এই ন্যারেশনে কথা বলা হয় অনুপমের জীবন না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়? অনুপম কল্যাণীর কাছে গেছে, এভাবে কোনো কথা আছে অপরিচিতায়? বিলাসী গল্পে কি বলা আছে যে ন্যাড়া, কি বলো দেখি, মোস্ট অফ দা টাইম, একটা দুইটা বার আছে, অবশ্যই আছে, বাট না, পুরো ন্যারেশনটাতে ন্যাড়া কি বলে, ন্যাড়া মৃত্যুঞ্জয়ের কাছে গেছে না আমার মৃত্যুঞ্জয়ের সাথে দেখা আছে, ন্যাড়া বিলাসীর কাছে গেছে না আমার বিলাসীর সাথে দেখা হয়েছে, কি সেটা আমি আমরা বা নিজের কথায় বলা আছে। এরকম গল্প তোমাদের বইয়ে কয়টা? এরকম গল্প তোমাদের বইয়ে আরো একটা আছে, সেটা কি, সেটা হচ্ছে রেইনকোট। কি বলো দেখি, রেইনকোট। তাহলে উত্তম পুরুষ মানে হচ্ছে যখন ন্যারেশনটা আমি আমরা দিয়ে গল্পটা নিজের দিক থেকে বলা হবে এবং ক্যারেক্টারের জবানিতে একই জিনিস, অর্থাৎ অনুপমের জবানিতে মানে অনুপম নিজে থেকে বলছে, আমি আমরা হিসেবে বলতেছে ন্যাড়া, আমি আমরা হিসেবে বলতেছে। তোমাদের বইয়ে এই উত্তম পুরুষের জবানিতে মোট আছে কয়টা বলো দেখি? উত্তম পুরুষের জবানিতে দেখি, কে পারবা? উত্তম পুরুষের জবানিতে কয়টি ছোট গল্প আছে? প্রশ্নটা খুব ভালো করে পড়ে অ্যান্সার করবা। ওকে, আমরা তোমাদের বইয়ের সব গল্পগুলো লিখে ফেলি। বইয়ের সব গল্পগুলো কি কি বলো দেখি? এক হচ্ছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ। মানব কল্যাণ, মাসি পিসি, রেইনকোট। আর কি বাকি থাকলো বলো দেখি? অপরিচিতা, আমার পথ, বিলাসী, মানব কল্যাণ এবং 52 দিনগুলি। এই যে তোমাদের 60টা, কয়টা? 60টা শেষ। এর মধ্যে এখন বলো কোনগুলো উত্তম পুরুষের জবানিতে রচিত। আজ পড়বা, আর অ্যাডমিশনে এই টপিকটাকে টাচ করবা না। আমি যখন পড়াবো এক লাইনে বলে দিব, শেষ। আজকে থেকে উত্তম পুরুষের আজীবনের ব্যাখ্যা খতম, কোনো জায়গায় চিন্তা ভাবনা করবা না। ওকে, ঠিক আছে। এখন ঝামেলা হচ্ছে তিনটা, কেউ বলছো তিনটা, কেউ বলছো চারটা, ঝামেলা আছে। ওকে, ঠিক আছে, এই কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিই। যারা চারটা বলছো ভাইয়া, তাদের ঝামেলাটা কোথায় দেখো, অপরিচিতাতে আসি। এটা কার জবানিতে? উত্তম পুরুষের জবানিতে, প্লাস কার? অনুপমের জবানিতে লেখা গল্প। ঠিক আছে, অনুপম বা উত্তম পুরুষ। ওকে, তারপরে কি? বিলাসীতে ন্যাড়া বা উত্তম পুরুষ। তারপরে আমার পথে যাব। আমার পথ তো ছোট গল্প না। আমার পথ কি ছোট গল্প না? আমার পথ প্রবন্ধ। তাহলে প্রবন্ধ হলে আমার পথেও কিন্তু সেখানে উত্তম পুরুষ বা লেখকের জবানিতে লেখা হয়েছে, বাট মোস্ট অফ দা কেসেসে প্রবন্ধ হয়ই উত্তম পুরুষের জবানিতে লেখা। মানে প্রবন্ধতে লেখক তো নিজের কথাই বলবে,
সে কারণে প্রবন্ধে মোস্ট অফ দ্য টাইম উত্তম পুরুষ আলাদাভাবে ন্যারেট করা হয় না। তাই আমার পথ আমাদের লিস্টে আসবে না। মানব কল্যাণ সেম কাহিনী, প্রবন্ধ নট ইন আওয়ার লিস্ট। তারপরে মাসি পিসি, এখানে কি উত্তম পুরুষের জবনিতে? না, এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প বলার ধরন আলাদা। এখানে কি লেখকের দৃশ্যপট থেকে বা একটা গল্পকে বর্ণনা করা হয়েছে, নট ক্যারেক্টারের কথোপকথন বা আমি আমরা হিসেবে গল্পকে বলা। সো দিস ইজ নট অলসো ইন আওয়ার লিস্ট। তারপরে আসবে রেইনকোট। রেইনকোটে আমরা একটা ক্যারেক্টার পাবো নুরুল হুদা, সে তার নিজের জবানিতেই তার কথা বলবে। তাহলে নুরুল হুদা বা উত্তম পুরুষের জবানিতে লেখা, একটা দুইটা। এন্ড দ্য লাস্ট ওয়ান 52 দিনগুলি। এটাকে তো গল্প বলা যায়, ছোট গল্প বলা যায় না। তোমাদের যখনই রবীন্দ্রনাথ ঠাকুর পড়াইছি তখনই বলছি ভাইয়া গল্প আর ছোট গল্পের মধ্যে দেয়ার ইজ এ ডিস্টিংটিভ সেপারেশন বা ডিস্টিংটিভ ডিফারেন্স। কেন? কারণ হচ্ছে তোমার ছোট গল্প হলে সেটার শেষ নির্ধারিত হবে না, গল্প হলে ঘটনা বলে শেষ, একটা সমাপ্তি থাকবে। আমরা জানি 52 দিনগুলি তিনি ইতিহাসের কথা বলেন, এটা কোনো ছোট গল্প নয়। তাহলে একে তো ছোট গল্পে পড়ছেই না, প্লাস এটার ক্যাটাগরিও জেনে রাখো। 52 দিনগুলি কোন ধরনের গল্প? আত্মজীবনীমূলক গল্প। কি মূলক? আত্মজীবনীমূলক গল্প। যখনই একটা গল্প আত্মজীবনীমূলক ক্যাটাগরিতে পড়ে যাবে তখন সেটা অবশ্যই নিজের ভাষায় হবে। তুমি নিজের জীবনের গল্প বলতেছো, তার মানে তোমাকে তোমার ভাষায় আমার জীবন আমি আমরা বলতেই হবে। তাই এটাকে আলাদা করে আর উত্তম পুরুষ কিংবা এটাকে আলাদা করে আর কিসের মধ্যে ঢোকানো যায় না? ছোট গল্পের মধ্যে ঢুকানো যায় না। তাহলে আমাদের বই থেকে পেলাম কয়টা? 3টা। উত্তম পুরুষের জবানিতে লেখা ক্যারেক্টার গুলো জানি, অপরিচিতায় অনুপম, বিলাসিতে ন্যাড়া এবং রেইনকোটে নুরুল হুদা। 3টা। ওকে ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে। মানব কল্যাণ লিখছো কেন ভাইয়া? মানব কল্যাণ হবে না তো, মানব কল্যাণ ক্রস। তাহলে আমাদের সাদার জীবনে এসে সাদার মায়ায় মিশে যাওয়ার টাইম শেষ। আমরা এখন আবার চলে যাব আমাদের কোথায়? গল্পে। এখন আমরা বিলাসী গল্পে চলে যাব। তোমাদের 11টায় যে নেক্সট ক্লাসটা হবে সেই ক্লাসেও আমরা বিলাসী পড়বো। বিলাসী অনেক বড় গল্প, একদিনে শেষ করা যাবে না, 10:30টায় শেষ করব। হাফ আওয়ারের ব্রেক থাকবে। বিলাসী পার্ট 2 প্লাস বলেই দেই, তোমরা যেহেতু ক্লাসে চলে আসছো সেখানে আমরা 52 দিনগুলি টাচ করব। এখন আমি, অনেকেই বলবা ভাইয়া আমরা এটা পড়বো না, আজ আমরা 24-এর বিপ্লব করে আসছি তার বিরুদ্ধে। ভাইয়া আমি জানি, আমি নিজে সেই বিপ্লবে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা মানে দেশের এই জিনিসটাই তো, এই যে স্বপ্নটা দেখছো না, জাস্ট থিঙ্ক করে দেখো, দেশের প্রত্যেকটা প্রতি বিপ্লবে তুমি অংশীদার হতে পারবা, দেশের ভবিষ্যৎ বদলানোর কাণ্ডারি তুমি হইতে পারবা। এই জায়গায় আসার এইটুকু গর্বটা নেওয়ার একটু ইচ্ছা করে না? তো সেইটা করার জন্য হলে এখন থেকে সিরিয়াস নাও। আর দিন নাই, ডিসেম্বরটা জানুয়ারিতে পরীক্ষা, কি করবা একটু ভাবে দেখো, সিম্পল হিসাব না? তাহলে সেই জায়গা থেকে বলছি যে আমাদেরকে এখন অ্যাডমিশনে যেহেতু সিলেবাসে ওটা বাদ দেয় নাই, তাই প্রশ্ন আসবে না জানি, বাট তারপরেও একটু হইলে আমাকে টাচ করাইতে হবে, এটা আমার দায়িত্ব। না হলে আমার টাকাটা যে আমি কামাচ্ছি সেটা আমার হালাল হবে না, সিম্পল হিসাব। তাই আমি দেখাই দিব, লেকচার শিট আছে, তারপর পড়ে নিবা। ওকে, একটু হলেও পড়তে হবে, এটা নিয়ে কিছু মনে করে না, ঠিক আছে? ওকে ওকে। উত্তম পুরুষের জবানিতে কোন 3টা বললো কেউ বলো প্লিজ। আমার পথ তো পড়াবো রে বাপ, তোমাদের কি, তোমাদের তো এক্সট্রা ক্লাস হবে। আর যেই টপিক গুলো এরকম ইনডিসক্রিপ্ট, কি বলবা, তোমার ডিসক্রিপশন বা অনেক বড় বড় উপন্যাস নাটক, এই 2টা মার্ক, তোমাদের একটা টপিক বাদ যাবে না। ওকে, ঠিক আছে। অপরিচিতা, বিলাসী, রেইনকোট ভুলে গেছে রে আল্লাহ, কই যে এগুলোর মনোযোগ থাকে, এত বাচ্চার মতন বুঝাই তারপরে বলে কোন 3টা বললো, খবর আছে এদের। তারপরে চলো, তাহলে বিলাসী উত্তম পুরুষের জবানিতে সাধু ভাষায় লেখা গল্প এবং এটা ন্যাড়ার জবানিতে লেখা গল্প। এবং আমরা জানি ন্যাড়াকে, ন্যাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় বিলাসী নামে 2 মানব মানবীর অসাধারণ প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে।
বিলাসী গল্পে প্রথম প্রকাশিত হয় কি? বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? ভারতী পত্রিকায়। কোন পত্রিকায়? ভারতী পত্রিকায়। এটা অ্যাডমিশনে কয়বার আসছে? জাস্ট একটা, বিলাসী আর অনুপম। অনুপম কি বলো দেখে? অপরিচিতা কোন পত্রিকা? সবুজ পত্র পত্রিকা। এবং বিলাসী কোন পত্রিকা? বিলাসী হচ্ছে ভারতী পত্রিকায় পাবলিশ হয়। গল্পের নাম চরিত্র হচ্ছে বিলাসী। এই ছোট্ট একটা ডিস্টিংটিভ পার্ট কি বলো দেখি তোমাদের ডিফারেন্স আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিতে হবে। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে নাম চরিত্র বা বিশেষ্য হিসেবে কোনটা আর বিশেষণ হিসেবে কোনটা। দেখো, অপরিচিতা, অপরিচিতা গল্পে কোন ক্যারেক্টারের নাম কি অপরিচিতা? না, ক্যারেক্টারের নাম কল্যাণী, তাই না? তাকে বলা হয়েছে অপরিচিতা। আমি তোমার নাম কি? একজনের নাম নেই, কাকে নিব বলো দেখি? সাব্বির আসছে, আমি বললাম তোমার নাম সাব্বির, একটা গল্প লিখলাম, আমি লিখলাম সাব্বির, শেষ। এখন আমি একটা গল্প লিখতেছি ভালো ছেলে সাব্বির, সেখানে ভালোটা কি? আমি ওকে বিশেষণ করতেছি না? সেম, তার নামের বাইরে গিয়ে যখনই কোনো গল্পে অন্য কোনো শব্দ দ্বারা তাকে বিশেষায়িত করা হবে, সিম্পল হিসাব, বিশেষণের কাজই এটা। তাহলে অপরিচিতা গল্পে অপরিচিতা শব্দটা একটা বিশেষণ তো জানোই, বাট বিলাসী গল্পে বিলাসী একটা ক্যারেক্টারেরই নাম, আমাদের নায়িকার নামে বিলাসী, সে কারণে বিলাসী গল্পে বিলাসী কে বলো দেখি? বিলাসী গল্পে বিলাসী হচ্ছে তোমার নাম চরিত্র। কি চরিত্র? নাম চরিত্র তো বটেই, প্লাস একটা বিশেষ্য। এই ছোট্ট একটা এমসিকিউ নিয়ে কনফিউজ হয়ে মাথা চাপড়ে না, এটা 1-2 এর বাচ্চার পড়া, বুঝছো? ওকে, চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। আমরা এবার গল্পে ঢুকে যাব। গল্পে ঢুকে যাওয়ার আগে এখানে শব্দার্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। কৃতবিদ্য, বইচি, রম্ভা, কামাসকাটকা, এডেন, এতগুলো শব্দ এবং শব্দার্থে আমি বলে দেই ভাইয়া, তোমাদের একটা ছন্দ দিছি না? যারা নতুন তারা ছন্দটা আমি বারবার বলে যাব। গ্রীষ্মের দুপুরে দেখলাম ভুলে গেলাম, সেটার বাইরে বিলাসী পড়লে তোমাদের 60% শব্দার্থ এই জায়গা থেকেই আসবে, বাকি একটু উপন্যাস থেকে আসতে পারে। বিলাসীর শব্দার্থগুলো এতটা গুরুত্বপূর্ণ। আমার ছন্দটা যারা এখনো নোট করনি নতুন করে রাখবা, অ্যাডমিশনে যে কোনো ভার্সিটিতে আমার এই ছন্দ থেকে একটা প্রশ্ন কমন প্রতি বছর থাকে, ইনশাল্লাহ এবারও বাদ যাবে না। গ্রীষ্মের দুপুরে দেখলাম ভুলে গেলাম, গ্রীষ্মের দুপুরে দেখলাম সন্ধ্যায় ভুলে গেলাম। এই ছোট্ট একটা সূত্র মনে রাখবা, গ্রীষ্মের দুপুরে দেখলাম সন্ধ্যায় ভুলে গেলাম। ছন্দে ভুলে যাওয়া আছে, আবার ভুলে যায় না, কি মানে এটা ভাইয়া? এটা মানে হচ্ছে গ্রীষ্ম মানে কি? গ্রীষ্মের দুপুর, গ্রীষ্মের আরেকটা শব্দ আছে বইয়ে নিদাগ, নিদাগ মানে গ্রীষ্ম। তারপরে কি? দেখা মানে হচ্ছে নেহারি, কি বলো দেখি? নেহারি মানে দেখা বা প্রত্যক্ষ করা। সন্ধ্যার শব্দ আছে আমাদের বইয়ে প্রদোষ, প্রদোষ মানে সন্ধ্যা, এবং ভুলে যাওয়া বা বিস্মৃত হওয়া হচ্ছে পাশরি। আরেকবার রিভিশন দেওয়া দিলাম, যেহেতু 2 এ এখন নতুন বাচ্চা আছো তাদের জন্য বলে দিচ্ছি, ঠিক আছে? গ্রীষ্মের দুপুরে দেখলাম সন্ধ্যায় ভুলে গেলাম, গ্রীষ্ম হচ্ছে নিদাগ, দেখা হচ্ছে নেহারি, দেখা বা প্রত্যক্ষ করা, সন্ধ্যা হচ্ছে প্রদোষ, ভুলে যাওয়া কি? পাশরি। ওকে, ঠিক আছে, তাহলে এবার চলো আমরা আমাদের এই শব্দার্থে চলে যাই বিলাসীর। ওকে, ঠিক আছে, এখানে আমরা অন্য কালার দেই, লাল কালার ভাল লাগতেছে না, চোখে লাগতেছে। কি পিঙ্ক দিব? মেয়েদের কালার, আচ্ছা এটা পিঙ্ক না, ম্যাজেন্ডা টাইপের। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা প্রথমেই মা সরস্বতী, আমরা জানি হিন্দু ধর্মের তাকে বিদ্যার দেবী বলা হয়, বাট কৃতবিদ্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্টার দিয়ে ফেলো। কৃতবিদ্য মানে কি? বিদ্বান বা যিনি বিদ্যা অর্জন করেছেন এমন পণ্ডিত। কৃতবিদ্যর অর্থ কি? বিদ্বান, ঠিক আছে? ওকে, তারপরে রম্ভার কাদি কলার ছড়া, রম্ভার কাদি মানে কলার ছড়া, আর শুধু যদি রম্ভা বলে তাহলে কি? সেটা হচ্ছে কলা, সেটা কি? কলা, ঠিক আছে? রম্ভার কাদি মানে কলার ছাড়া, শুধু রম্ভা মানে কি? শুধু রম্ভা মানে কলা। ওকে, ঠিক আছে, তারপরে চলো বৈচিকি, কাঁটাযুক্ত একরকম ছোট গাছ ও তার ফল, জাস্ট জেনে রাখো, অতটা জানার দূরত্ব নাই। কানাজ, ঘরের পেছন দিককার লাগোয়া জায়গা, ঘরের পেছন দিককার লাগোয়া জায়গা, এটাও দরকার নেই। দরকার আছে পার্সিয়া, পার্সিয়া মানে কোন দেশ? অ্যাডমিশনে চলে আসছে এই শব্দার্থটা,
কি বলো দেখি? পার্সিয়া মানে হচ্ছে পারস্য। এই তোমাদের মধ্যে ছোটবেলায় যারা গেম খেলছো না, তারা এই গেমটার কথা জানবা। ছোট্ট একটা পিসি বাসায় আছে, একদম মোটা একটা মনিটর, সেই পিসিতে একটা গেম খেলতাম, গেমটার নাম হচ্ছে প্রিন্স অফ পার্সিয়া। সেই গেমটা খুবই পপুলার ছিল। এবং এই পার্সিয়া, বা তোমরা অনেকে বিড়াল পছন্দ করো, যারা, আমি যদিও বা সাপোর্ট করি না, দেশি বিড়াল বিড়াল যেটাই হোক তুমি রেস্কিউ করবা বা কোনো এক জায়গা থেকে অ্যাডপ্ট নিবা, বিড়াল কিনে পালার আমি একদমই পক্ষপাতিত্ব নই। তো যাই হোক, সেটা বড় আলাদা ব্যাপার। আমার লাক এত ভালো যে আমার বাসায় একটা থাকতো দেশি বিড়াল। সেই দেশি বিড়াল কি করছে, এই কার যে কোন যে ভালোবাসায় গিয়ে কার একটা পার্সিয়ান বিড়ালের সাথে মুখ কালো করে আসছে। এখন ওর যে বাচ্চা হইছে, ওই দেশি বিড়াল, ওর যে বাচ্চা হয়েছে, ওর বাচ্চাটা হয়েছে মিক্সড। ওই মিক্স বাচ্চাটা এখনো আছে, বাচ্চাটার বয়স এখন আর বাচ্চা নাই, যদিও বা 1 বছর প্লাস হয়ে গেছে। ওর নাম হচ্ছে চার্লি। তো যেই জায়গায় আসলে আমরা যে পার্সিয়ান বিড়ালের কথা বলি বা পার্সিয়ান শব্দটা শুনি, পারস্য শব্দ শুনি, জেনে রাখবা এটা আসলে ইরান, ইরাক না, ইরান ন, ইরান দেশকে বলা হয় কি বলো দেখি? পারস্য। এবং সেটা ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা সিগনিফিকেন্স রাখে। ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে সেই জায়গা থেকে আমরা কি পেলাম? পারস্য বা ইরান দেশ। ওকে, তারপরে বইয়ে কি আছে? বইয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যে লেখক এমন বাজে পড়াশোনা করে তাদের গ্রামে যে তিনি কি এডেনকে কোথাকার বন্দর বলেন? ন্যাড়া এডেনকে কোথাকার বন্দর বলে? ন্যাড়ার মতে এডেন হচ্ছে পার্সিয়ার বন্দর। কিসের বন্দর? পার্সিয়ার বন্দর। বাট না, এডেন আসলে কিসের বন্দর? এডেন হচ্ছে আরব বা সৌদি আরবের একটা বন্দর। এডেন কি? আরব বা কোথাকার? সৌদি আরবের একটা বন্দর। কি এই বন্দরটা পপুলার কেন? এই বন্দরটা পপুলার হচ্ছে লবণ চাষের জন্য। কিসের জন্য? লবণ চাষের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে বিলাসী গল্পে ন্যাড়া এডেনকে কোথাকার বন্দর বলে, এবং আসলে এডেন কোথাকার বন্দর? এডেনকে ন্যাড়া বলে হচ্ছে পার্সিয়ার বন্দর, বাট আসলে এডেন কি? আসলে এডেন হচ্ছে আরব বা সৌদি আরবের একটা বন্দর। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে চলো, 40-এর কোঠা। কোঠা শব্দটা যেখানেই আছে, এটা কোটা না, কোঠা। কোঠা মানে একটা ঘরে চলে যাবা। 40-এর কোঠা শব্দের অর্থে তোমার 40-এর ঘরে, অর্থাৎ 40 থেকে 49 পর্যন্ত বয়স। সহজ প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক, পুরাতত্ত্ববিদ। গুলি কি? আফিমের তৈরি, সোজা কথা, মাদক। গুলি কি? মাদক। এবং বংশ, মালো কি? মালো হচ্ছে বংশের নাম না, মালো হচ্ছে একটা গোত্র বা জাত, যাদের কাজ কি? যাদের কাজ হচ্ছে একটা সম্প্রদায়, যাদের কাজ হচ্ছে সাপ ধরা, সাপের ওঝা বা মাছ ধরা। ওকে, ঠিক আছে। তাহলে বেসিক শব্দার্থগুলো শেষ। আমরা এখন পরবর্তী অংশে চলে যাই। কি সেটা? ধর্মরাজ। কি? ধর্মরাজ। ধর্মরাজকে যমরাজ বলা হয় মৃত্যু অর্থে। তিলার্ধ, খুবই গুরুত্বপূর্ণ, তিল পরিমাণ অর্ধ, বা তিল পরিমাণ সময়ের অর্থ বা মুহূর্ত। তিলার্ধ মানে কি? তিলের অর্ধেক না ভাইয়া, মানে হচ্ছে তিল পরিমাণ সময় বা খুবই অল্প সময়কে বোঝানো হয়। সত্যযুগ, কলিযুগ আমরা অলরেডি পড়ে ফেলছি, তারপরে একবার জানি। আমরা জানি পুরাণের 2টা যুগ আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম যুগটা সত্যযুগ, শেষ যুগ হচ্ছে কি বলো দেখি? কলিযুগ। রসাতলে গেল, এখান থেকে আমরা কিছু বিরোচন পাবো, এবং এটা অ্যাডমিশনের জন্য মনে রাখতে হবে। কি বিরোচন অংশের কিছু বাগধারা পাবো আমরা এখানে, বাগধারার ব্যবহার। এমনি কি শরৎচন্দ্রকে কথা সাহিত্যিক বলে রে বাপ? শরৎচন্দ্র, শরৎচন্দ্রকে, আচ্ছা, শরৎচন্দ্রকে কি বলো দেখি? শরৎচন্দ্রকে আমার এক বন্ধু তেলাপোকা পালে, কিন্তু খচ্চর গুলো না, এই খচ্চরদের আর কি বলবো।
ওকে, তাহলে শরৎচন্দ্রের এখান থেকে তাকে কথা সাহিত্যিক বলা হয়। এই যে বাগধারা, এগুলোর ব্যবহার খুব বেশি পাওয়া যায় তার রচনায়। রসাতলে যাওয়া মানে কি? অধপতন হওয়া। যেমন তোমাদের মধ্যে যারা এখন পড়া বাদ দিয়ে কমেন্ট করতেছো, সব খচ্চর গুলো কোথায় গেছে? সব খচ্চর গুলো রসাতলে গেছে। অকাল কুষ্মাণ্ড মানে কি? অকর্মণ্য ব্যক্তি, পড়াশোনা বাদ দিয়ে যারা এখনো সময় নষ্ট করতেছে, তোরা সব কয়টা অকাল কুষ্মাণ্ড। তোদের এখন কি বাগধারায় বাগধারায় গালি দেওয়া লাগবে? এই বেটা রসাতলে গেলেই অকাল কুষ্মাণ্ড, পড়ার দিকে মনোযোগ দে, কমেন্টের দিকে না। বদন দগ্ধ না হয়, সুনাম নষ্ট না হয়। ভাই এত জীবনে পড়াশোনা করছিস, আর বদনটা দগ্ধ করিস না। মানে কি? পড়াশোনা করে চান্সটা নিশ্চিত কর, নিজের সুনামটা আর নষ্ট করিস না। প্রাতঃস্মরণীয়, ঢাবিতে চান্স পাবি, যেন তুই নিজেকে প্রাতঃস্মরণীয় এমন একটা শ্রদ্ধেয় মানুষ বানাইতে পারিস, যাকে সকালে উঠে মনে রাখার মতন। শ্রাব্য অশ্রাব্য, শোনার যোগ্য অযোগ্য, মানে কি? শোনার যোগ্য ও অযোগ্য। এখন শ্রাব্য গালি আমি তোমাদেরকে দিতে পারবো, অশ্রাব্য গালি দিতে পারবো না। ওকে, তাই পড়ায় সিরিয়াস হতেই হবে। চলো তাহলে, রসাতলে চলে গেলে অধপতনে যাওয়া যাবে না, অকর্মণ্য অকাল কুষ্মাণ্ড হওয়া যাবে না। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে অকাল কুষ্মাণ্ডগিরি করতেছিস, তোদের নামই দিয়ে দেই, কি বল? হ্যাঁ, তোদের সবার নাম দিয়ে দেই অকাল কুষ্মাণ্ড, তাই না? এই অকাল কুষ্মাণ্ড গুলো ভালো নাম। তারপরে চলো আমরা কাশিতে চলে আসি। কাশিটার গুরুত্ব কি? কোন জায়গায়? উত্তরপ্রদেশ। কাশি কোথায়? উত্তরপ্রদেশ। এখানে তীর্থের দুইটা জায়গা বলা আছে, একসাথে পড়বা। কি কি? তীর্থের একটা হচ্ছে পজিটিভ জায়গা, যেখানে কি মানুষ তীর্থ করতে যায়, সেটা হচ্ছে কাশী। আর অপর দিকে কালো জাদু, মন্ত্র সাধনা, এগুলো তো তীর্থর উদ্দেশ্য এটা নয়। তো এর বিপরীতে আমরা কি পাবো? কামাখ্যা। এটা কি? কামাখ্যা এটাও তীর্থস্থান, বাট এখানে মানুষ কি তীর্থ করতে বা মুক্তি লাভ করতে যায় না, এখানে মানুষ মন্ত্র সিদ্ধি লাভ করতে যায় বা কালো জাদু শিখতে যায়। ওকে, তাহলে কামাখ্যা আসাম রাজ্য, আর ওইদিকে কাশী, এরা একে অপরের বিপরীত জায়গা। ওকে, ঠিক আছে। তারপরে কি? বারোয়ারি। এটা যারা বিতর্ক করো তারা খুব সহজেই জানবে, এবং অ্যাডমিশনে আসা কোশ্চেন মাথায় রাখো, এটা অ্যাডমিশনে চলে আসছে, ধরে রাখো খুবই। কি বলো দেখি? সর্বজনীন বা সার্বজনীন দুটোই এখন ব্যবহার করা যায়, দুটোই এখন স্বীকৃত ভাইয়া, বাট সর্বজনীন বলাটা মাচ মোর বেটার। ওকে, ঠিক আছে। তাহলে বারোয়ারি মানে হচ্ছে সর্বজনীন, বা যেখানে একত্রিত হয়ে অনেকে কাজ করে। তারপরে এন্ট্রান্স মানে প্রবেশিকা পরীক্ষা। এন্ট্রান্স মানে কি? প্রবেশিকা পরীক্ষা, বর্তমানে কি মাধ্যমিক পরীক্ষার সমতুল্য। আজকে বিলাসীর ক্লাসটাতে তোদেরকে নিয়ে আসার একটাই কারণ হচ্ছে অকাল কুষ্মাণ্ড গুলা। তোদের কি হয়েছে? তোদের সবার ঝামেলা হচ্ছে একটা জায়গায়, খচ্চর গুলোর ঝামেলা একটা জায়গাতেই, যে আজকে যত এই রিলেটেড কনসেপ্ট আছে ক্লিয়ার করে দিব। যেমন এখানে আজকে তোদের একটা কনসেপ্ট ক্লিয়ার হইলো উত্তম পুরুষ, উত্তম পুরুষ নিয়ে আরো একটা কনসেপ্ট ক্লিয়ার হবে অ্যাডমিশনের জন্য। ওটার জন্য আমি এখন আবার কোথায় চলে যাব? আমরা আবার চলে যাব হচ্ছে কিনিতে, একটা হোয়াইট বোর্ডে চলে যাব। কিরে, আটকে গেল কেন? ঠিক আছে, তো আমরা এখন পড়ব ক্লাস। কি পড়ব? ক্লাস। তো আমরা তৎকাল বর্তমান সময়ে ক্লাস মানে যা বুঝি, আগে সেটা ছিল উল্টো দিকে। কি বলো দেখি? উল্টো দিকে। অর্থাৎ কি? ক্লাস মানে কি? উল্টো দিকে যাবে। অর্থাৎ আমরা এখন 1 থেকে 10 বলি, আগে সেটা উল্টো হইতো। মানে তুমি যখন ছোটবেলায়, তার মানে তোমার লেভেল কম, তুমি 10 নাম্বার, আমরা বলি না 10 নাম্বার মানে পিছনের রো, সেম। তুমি ক্লাস 1-এ, মানে তুমি 10 নাম্বারের লেভেল তোমার। আরো লেভেল বাড়বে, মানে 10 থেকে 1-এর দিকে, উল্টো দিকে তোমাদের আগে ক্লাস হতো। তাহলে আগের হিসাবে ক্লাস 1 মানে কি ছিল? 10th ক্লাস। 1 মানে কি ছিল? 10th ক্লাস। সেই হিসেবে ক্লাস 10 কি ছিল? ফার্স্ট ক্লাস। তারপরে 9 কি ছিল? সেকেন্ড ক্লাস। তারপরে 8 কি ছিল? থার্ড ক্লাস। 7 কি ছিল? তোমার ফোর্থ ক্লাস।
এভাবে বাড়তে বাড়তে যত ছোট ছিলা বেশি থেকে শুরু হয়ে কম হতো। ক্লিয়ার? এটাতে আর বোঝানোর কিছু নাই, যেহেতু এটা পড়ায় দিলাম। এখান থেকে বিলাসী গল্পে একটা এমসিকিউ আছে, খুবই গুরুত্বপূর্ণ। কি বলো দেখি? মৃত্যুঞ্জয়, আমাদের গল্পের নায়ক মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? সে তৎকালীন সময়ে পড়তো কোন ক্লাস বলো দেখি? থার্ড ক্লাসে পড়তো। কোন ক্লাসে? থার্ড ক্লাসে পড়তো। এবং বর্তমান সময় অনুযায়ী সে কোন ক্লাসে পড়তো? সে অষ্টম শ্রেণীতে পড়তো। এবং আরো একটা কথা ন্যাড়া বলে যে কি তোমার এইটের আগে কি সেভেন, ফোর্থের থার্ডের আগে কি ফোর্থ, মানে আগের ক্লাসে তো থেকে আমাদের মৃত্যুঞ্জয় পরের ক্লাসে বা ফোর্থ থেকে থার্ড ক্লাসে সে কিভাবে উঠছে এটা কাদের গবেষণার বিষয়। এমন বন্ধুরে বাস দিছে রে বাবা, বলতেছে সে এতটাই বুড়া গাধা যে প্রত্নতাত্ত্বিকদের আসে গবেষণা করতে হবে যে কবে থেকে সে কি ফোর্থ ক্লাস থেকে থার্ড ক্লাসে উঠছে। কেননা ন্যাড়া যবে থেকে পড়াশোনা করতেছে তবে থেকেই দেখে মৃত্যুঞ্জয় পড়ে থার্ড ক্লাসে। তাহলে সেটা কাদের গবেষণার বিষয়? প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। তাহলে এইটুক জায়গা ক্লিয়ার হয়ে গেল ভাইয়া। এই থিওরিটা নিয়ে আর কনফিউজ হওয়া যাবে না। উল্টো দিক দিয়ে কাউন্ট করবা। কোন দিক দিয়ে কাউন্ট করবা? উল্টো দিক দিয়ে কাউন্ট করবা। শেষ এখানে খতম। তারপরে কি? তারপরে আবার এখনোই শেষ হইয়াও হইল না, শেষ আর একটু কাজ আছে। কি কাজ? সেখানেও আসি। সেটা হচ্ছে তোমাদের বইয়ে অনেকগুলো শব্দ পাবা। এন্ট্রান্স, এন্ট্রান্স একটা শব্দ গেল। তারপরে মাধ্যমিক, তারপরে কি? প্রবেশিকা, এফএ, এই যে যতগুলো শব্দ দেখবে এগুলো সব হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা। কি পরীক্ষা? এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার ফুল ফর্ম কি বলো দেখি? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তাহলে এই যে শব্দগুলো বিভিন্ন জায়গায় দেখো, এন্ট্রান্স, মাধ্যমিক, প্রবেশিকা, এফএ, এই যতগুলো নাম দেখতেছে এগুলো সব কোন পরীক্ষাকে রিপ্রেজেন্ট করে? আমাদের তো বর্তমান সময়ের এসএসসি বা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটকে। কয়টা নাম? চারটা। এই নামগুলো মাঝে মধ্যে দেখে বলো এটা কোন পরীক্ষা ভাইয়া, এইটা জেনে রাখো। ক্লিয়ার? ওকে। এ আবার আটকে গেছে নাকি রে বন্ডগুলো? মনে তো হচ্ছে ক্লাসটা আবার আটকেছে। আটকাইছে কি? আরে লাইভ একখানে কাটে গেছে, একখানে আসছে, এটা কেমন কথা? ও, সি ইউনিটে টু এর বাচ্চাদের লাইভ কাটে গেছে, সি এরও লাইভ কাটে গেছে। আচ্ছা আমি দেখে আসতেছি। উফ, এক মিনিট আমি চেক করি। টু এর মনে হয় ক্লাসটা কাটে গেছে। হুম, টু এর ক্লাসটা কেটে গেছে। রাফিন ভাই, রাফিন ভাই, টু এর ক্লাস কাটে গেছে।
সবাই একটু সময় দিয়ে অপেক্ষা করবে, ক্লাসটা আবার দিয়ে আমরা আসছি। ওকে, সমস্যা নেই, আজকে সারা দিনটাই বাংলাকে ডেডিকেটেড করো, আমরা বাংলাকে খুব ভালোভাবে পড়বো। ওকে, ঠিক আছে।